নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন এবং নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা প্রতিনিয়ত প্রচেষ্টা তো চালিয়েই যাচ্ছেন এবং কিছু এরকম প্রচেষ্টা আছে যেগুলো মোটামুটি ধরেন আপনাদেরকে অন্ধকার জগতের দিকেই টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। লাস্টে একটা ভিডিওতে, আজ থেকে 2-3 দিন আগের একটা ভিডিওতে আমি একটা কোম্পানি সম্বন্ধে 2-4 লাইন কথা বলেছিলাম। তাতে দেখেছি যে নিচে 4-5 জন এসে কমেন্ট করেছে যে আমার 2.5 লক্ষ টাকা গায়েব, আমার 2 লক্ষ টাকা গায়েব। এরকম একটি বিষয়ের উপর আজকের ভিডিও টাইম থাম্বনেল আপনারা দেখেছেন যে কোটি টাকা স্বপ্ন দেখিয়ে 1000 কোটি নিয়ে গায়েব রিচার্জ কোম্পানি। আসলে সেটা 1000 কোটি টাকা না 100 কোটি টাকা না 2000 কোটি টাকা, সেটা বলা তখনই সম্ভব হবে যদি এর উপর সাইবার থেকে কোনো কেস করা হয় বা সরকারি কোনো ডিপার্টমেন্ট তার উপর যাচ পড়তাল করে এবং খোঁজখবর নেয়, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো সিজ করে, তখনই তার সম্বন্ধে পরিষ্কার কোনো কিছু বলা যাবে। কথায় আছে লোভে পাপ এবং পাপেই মৃত্যু। তো আমার এই ভিডিও কোম্পানিটাকে সম্বন্ধে আপনাদেরকে জানানো মেন মুদ্রা নয়। এই ভিডিওটা বানানোর মেন মুদ্রা হচ্ছে আপনাকে আমাদেরকে লোভের বশবর্তী হওয়া থেকে নিজেকে দূর করতে হবে। আমরা প্রায়শই লোভের বশবর্তী হয়ে কাজ করি। এই মুহূর্তেও আমরা 15 টাকা কমিশনের লোভে বিভিন্ন জায়গায় কাজ করছি। 15 টাকা কমিশনের লোভে আমরা 6000-7000 টাকা কোম্পানির হাতে তুলে দিচ্ছি। এই কোম্পানিটা আজ থেকে 2 বছর আগেও বেশি কমিশন দেওয়ার কথা বলে 3000-3500 টাকা তুলে নিয়েছিল। তারপরেও এখন আবার ওনারা যখন নিজের ভুল বদলে, রং বদলে, মানুষ বদলে এসেছে, তখন আমরা আবার 7000, 5000, 6000 করে স্কিমে টাকা দিচ্ছি ফ্রিতে কিছু জিনিস পাওয়ার জন্য আর 15 টাকা কমিশন পাওয়ার জন্য। একদিন এই কমিশনও যাবে, একদিন এই টাকাগুলোও যাবে, সব কিছু একদিন যাবে, কারণ তারা টাকা গায়েব করে দিতে ধরুন মোটামুটি একটা এক্সপার্টাইজ নিজেদের মধ্যে তৈরি করে নিয়েছে। যাই হোক, মুদ্রা কথায় আসি। আপনারা লোভ থেকে পাপ এবং পাপ থেকে মৃত্যুর যে রাস্তা আছে সেটা থেকে যদি দূরে চলে আসেন, আমার মনে হয় অনেক বেশি ভালো হবে। আজকে যে বিষয়ে আলোচনা করছি, ইন্ডিয়াস বিগেস্ট ফিনটেক স্ক্যাম বলতে পারেন। ফিনটেকে এরকম স্ক্যাম, মানে এত লুকায়িত স্ক্যাম এর আগে আমরা কখনো দেখিনি। এর আগে আমরা প্রচুর ধরনের স্কিম সব কিছুই দেখেছি, কিন্তু এত নিরিবিলি বা এত চুপচাপ মানুষের এতগুলা টাকা গায়েব করে দেওয়ার মতো গল্প এর আগে হয়তো আমরা কখন শুনতে পাইনি। যে সমস্ত কোম্পানিগুলো এর আগে ফিনটেকে এই সমস্ত ঘটনা করেছে, মানে মানুষের টাকা গায়েব করার গল্প, সেখানে এইপিএস কোম্পানিগুলো এত বড় এমন কখনোই হতে পারে না। কারণ এইপিএস কোম্পানিগুলোতে কখনোই 500 টাকাকে 1000 টাকা করে দেওয়া আর 4999 টাকাকে 90,000 টাকা করে দেওয়ার মতো গল্প ছিল না। সেখানে যাই রিচার্জ করছে, সারাদিনে যাই পুঁজি ছিল, অনেকে কেউ 10,000, 20,000, 5,000, 10,000, 70,000, 80,000 ম্যাক্সিমাম এরকম গেছে। তাও কোম্পানির পরিমাণ সংখ্যা খুব কম এবং তাদের সম্বন্ধে আগে থেকেই অ্যালার্ট করা হয়েছিল। আজকে ইন্ডিয়ার বিগেস্ট কোম্পানি, মানে ফিনটেকের বিগেস্ট কোম্পানির যে আলোচনা আমরা করব বিগেস্ট ফিনটেক স্ক্যাম নিয়ে, সেই কোম্পানির নাম হচ্ছে টকচার্জ। সময় 2015। দিল্লি বেসড একটি কোম্পানিতে চাকরি করা দুজন ব্যক্তি, একজন নাম হচ্ছে অঙ্কুশ কাটিয়ার, আরেকজন নাম হচ্ছে শিবানী মহেশ্বরী। দুজনে মিলে একটা কোম্পানি লঞ্চ করে, কোম্পানির নাম দেওয়া হয় টকচার্জ। ওই সময় ধরুন ফ্রি চার্জ, রিচার্জ নাও, তারপরে পেটিএম, এই সমস্ত জিনিসের রমরমা চলছিল। কারণ মাল্টি রিচার্জে এই সময় একটা সুবর্ণ সুযোগ সবার কাছে আসে, যেখানে রিচার্জ করে, বিল পেমেন্ট করে, এই সমস্ত জিনিসগুলো নিয়ে কাজ করা শুরু করে এই সমস্ত কোম্পানিগুলো। তখন 2015, যখন 2015 সনে এই কোম্পানিটা লঞ্চ হয়, তখন জাস্ট কোম্পানিটাকে বানানো হয়েছিল এবং তারপর অঙ্কুশ কাটিয়ার এবং শিবানী মহেশ্বরী এরা দুজন মিলে আরও 2 বছর অন্য প্রাইভেট অর্গানাইজেশনের আন্ডারে কাজ করে এবং 2 বছর লাগিয়ে তারা ইনভেস্ট করে একটা কোম্পানিটাকে একটা সফটওয়্যারে রূপদান করে এবং একটা সফটওয়্যার নতুন রূপদান দেয় এবং তার নাম টক রিচার্জ অ্যাপ বলে মার্কেটে দেখতে পাওয়া যায়। আপনি কোম্পানির আপনি এখনও প্লে স্টোরে গেলে কোম্পানির এই সফটওয়্যারটাকে দেখতে, মানে তাদের এই অ্যাপটাকে দেখতে পাবেন, টকচার্জ। 1.6 তাদের হয়তো এখানে রেটিং আছে এবং 15,000 কমেন্ট মানুষ এখানে করে রেখেছেন। আপনারা যদি কমেন্টগুলো পড়েন আসলে তখন বুঝতে পারবেন যে কী পরিমাণ ব্যথা মানুষ নিজের লুপ থেকে পেয়েছে। আমি একদমই বলবো না যে মানুষ ইনোসেন্ট, ফের বশবর্তী হয়েছেন, টাকা লাগিয়েছেন এবং টাকা মানুষ ফেরত পায়নি। টোটাল গল্পটা শুরু হয় 2015 থেকে, কিন্তু গল্পের সূত্রপাত হয় 2017 সনে। 2017 সনে অঙ্কুশ কাটির এবং শিবানী মহেশ্বরী মিলে এই কোম্পানির যাত্রা শুরু করেন এবং সেখান থেকে মোবাইল রিচার্জ মাধ্যমে মানুষকে বিভিন্ন প্রকার ক্যাশব্যাক দেওয়ার সিস্টেম শুরু হয়। ততক্ষণ পর্যন্ত সব ঠিক
এটা সব জায়গায় হচ্ছিল যে আপনি আমার পোর্টাল থেকে রিচার্জ করুন তাহলে আমি আপনাকে ক্যাশব্যাক দেবো, কখনো 10 টাকা, কখনো 20 টাকা, কখনো 30 টাকা, রিচার্জের উপর ডিপেন্ড করে ক্যাশব্যাক হবে। কারা প্রথমবার আসছেন তাদের জন্য একরকম স্কিম, যারা ব্যবহার করে আর করছিলেন না ব্যবহার তাদের জন্য একরকম স্কিম, আলাদা আলাদা সেগমেন্টের কাস্টমারদের জন্য আলাদা আলাদা স্কিম ওনারা ফিক্স করে এবং মানুষকে সেই ক্যাশব্যাক দেওয়া শুরু করে। মানুষ ওইটাকে স্বাভাবিকভাবেই নিয়েছে যে বিভিন্ন কোম্পানিগুলাই তো এখানে ক্যাশব্যাক দিচ্ছে, ফোনপে ক্যাশব্যাক দিচ্ছে, গুগল পে জাস্ট শুরুয়াত হয়েছে, গুগল পে থেকে তত ক্যাশব্যাক তখনও শুরু হয়নি 2017-তে। মোটামুটি ধরুন যে হ্যাঁ গুগল পেরও সেই সময় গুগল পে ইনস্টল করলেই 50 টাকা পাওয়া যাচ্ছে এরকম একটা গল্প। হ্যাঁ গুগল পেও চলে এসছে, গুগল পে ফোনপে সব জায়গা দিয়ে তখন ক্যাশব্যাকের রমরমা চলছিল। তো ঠিক সেই সময়টাকে কাজে লাগিয়ে মার্কেটে আসে টকচার্জ এবং মানুষকে ক্যাশব্যাকের মাধ্যমে নিজেদের প্ল্যাটফর্মের দিকে আনতে ওনারা সক্ষম হয়। এইরকম করতে করতে ওনাদের কাছে ফিল হয় যে রিচার্জে বিশেষ কিছু নেই, এখন কি করা যেতে পারে, রিচার্জে বিশেষ কিছু নেই, কাস্টমার বেস তো হয়ে গেছে, সেই কাস্টমার বেসকে ব্যবহার করে কি করা যেতে পারে। তখন ওনাদের মাথায় আইডিয়া আসে যে আমরা রেফারাল মার্কেটিং কেন শুরু করব না, আমরা রেফারাল মার্কেটিং শুরু করব। ওনারা বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটকে নিজের প্ল্যাটফর্মের সাথে কানেক্ট করে, ধরুন অ্যামাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল, তারপর বিভিন্ন লোকাল প্রোডাক্ট সেল করে এরকম অনলাইন কিছু সংস্থা, এরকম প্রচুর অ্যাপকে বা ই কমার্স প্ল্যাটফর্মকে ওনারা ওনাদের মাধ্যমে কানেক্ট করেন এবং সেখানেও মানুষকে কিছু অফার দেয়। যদি আপনি আমার মাধ্যমে ফ্লিপকার্ট থেকে কোনো জিনিস কেনেন তাহলে আমি আপনাকে এই টাকাটা দেবো। তাতে কি হচ্ছিল যে টকচার্জের প্ল্যাটফর্ম ব্যবহার করে যে সমস্ত মানুষ ফ্লিপকার্টে জিনিস কিনছিল, সেখানে ফ্লিপকার্ট টকচার্জকে ধরুন কোনো একটা প্রোডাক্ট কেনার জন্য 10 টাকা দিচ্ছিল, টকচার্জ তার ইউজারকে সেখানে আবার 5 টাকা দিচ্ছিল, সেটাও টকচার্জ নিজের ওয়ালেটেই দিয়ে দিচ্ছিল, মানুষ সেই টাকাটা দিয়ে রিচার্জ করতে পারছিল। ততক্ষণ পর্যন্ত সব কিছু ঠিক ছিল। অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু হয়, রিওয়ার্ডিং মার্কেটিং শুরু হয়, আলাদা আলাদা ই কমার্স মার্কেটিংয়ের মাধ্যমে প্রোডাক্ট সেলিং শুরু হয়। এখানে পর্যন্ত ওদের এরিয়া একদম গুড ছিল এবং খুব ভালোভাবে চলছিল। ঠিক তারপরেই ওনাদের মাথায় কিছু বুদ্ধি আসে এবং যেখান থেকে শুরুয়াত হয় মানুষের টাকা উড়িয়ে দেওয়ার প্ল্যানিং। ওনারা এবার মানুষকে অফার করে যে আপনি যদি আপনার ওয়ালেটে, আপনার কাছে যে ওয়ালেটটা আছে, প্রত্যেকটা ইউজারের একটা আলাদা ওয়ালেট থাকে, যেরকম আমাদের রিচার্জ পোর্টালে, রুপে প্রো রিচার্জ পোর্টালে একটা ওয়ালেট রয়েছে, সেরকমভাবেই এখানে টকচার্জেরও একটা ওয়ালেট রয়েছে। তো টকচার্জ সেখানে অফার করেছে যে আপনি যদি আমার এখান থেকে 1499 একসাথে রিচার্জ করেন এবং তা আপনি ব্যবহার করেন তাহলে আমি আপনাকে 100 টাকা ক্যাশব্যাক দেবো। বা আপনি যদি আমার ওয়ালেটে একসাথে 4999 টাকা টপ আপ করেন এবং তা যদি আপনি হোল্ড করেন 15 দিনের জন্য, আপনি যদি 30 দিনের জন্য এবং 60 দিনের জন্য হোল্ড করেন তাহলে আমি আপনাকে একটা ভালো রিটার্ন দেবো। কীরকম রিটার্ন? 4999 টাকায় মোটামুটি 6 মাস যদি হোল্ড করে কেউ 33% রিটার্নের গল্প ওনারা দেখিয়েছেন এবং মানুষ পেয়েছেন, যেটা নর্মালি নেটওয়ার্ক মার্কেটিংয়ে হয়। প্রথম যারা এন্ট্রি নেয় তারা সবাই টাকা পায়, লাস্টের দিকে সবাই মিলে একসাথে হাতে তালি। তো মানুষ ভাবছিল ব্যাংকে টাকা রাখলে এক বছরে 4% পাওয়া যায় আর এখানে টাকা রাখলে 6 মাসে 33% পাওয়া যায়, তাহলে কেন না? মানুষ এখানে 4999 টাকায় থেমে থাকেনি। যখন 4999 টাকায় 6 মাসে 33% রিটার্ন পাওয়া যাচ্ছিল, মানুষ নিজের নাম দিয়ে 4999 টাকা জমা করার পর মায়ের নামে, বাবার নামে, বউয়ের নামে, বাড়ির পাশের দিদির নামে, বৌদির নামে, সবার নামে একটা একটা করে আইডি খুলে এবং খুলে তাতে 4999 করে জমা করে এবং এইভাবে তাদের বিজনেস বাড়তে থাকে এবং মানুষ একটা পর্যায়ে 100% ক্যাশব্যাক অফারও করা হয়। কিন্তু এখানে একটা গল্প ছিল যে 4999 টাকা হোল্ড করার পর 6 মাস পরে যখন রিটার্নটা দেওয়া হবে সেটা দেওয়া হবে ওয়ালেটে, এটা ব্যাংকে বার করার কোনো পলিসি, ব্যাংকে সরাসরি মুভ করার কোনো পলিসি নেই, এটা দিয়ে আপনাকে রিচার্জই করতে হবে। তো মানুষ ভাবছিল 33% যখন প্রফিট আছে, আমার তো ঘরে টাকা পড়েই আছে, সেই টাকাটা আমি লাগিয়ে রাখি, 6 মাস পর যখন টাকাটা আসবে আমি সেটা দিয়েই রিচার্জ করব, 33% তো আমার ঘরেই আসবে, তার উপর রিচার্জের উপর আবার ক্যাশব্যাক, দুধারী তলোয়ারে মানুষ প্রফিট কামাচ্ছিল। সেই জায়গা থেকে মানুষ চালিয়ে যাচ্ছিল ধীরে ধীরে এবং তারপর ওনারা আরেকটা নতুন প্ল্যান নিয়ে আসে। ওনারা এবার প্ল্যান আনে যে এখন যদি আপনি আমাদের ওয়ালেটে টাকা ইনভেস্ট করেন তাহলে এবার আপনি সেই টাকা, প্রফিটের টাকাটা সরাসরি ব্যাংকে মুভ করতে পারবেন। মোটামুটি মনে করেন যে ডান্সটা চলছিল ড্রাম বাজিয়ে, এইবার পুরো সেট চলে আসলো।
এই ধরুন হারমোনিয়াম চলে আসলো, সিনথেসাইজার চলে আসলো, আলাদা যে কোনো যত ধরনের বাজনা ছিল, মানে ঢাকের সাথে সাথে বা ব্যান্ডের সাথে সাথে যত ধরনের বাজনা সব বাজনা একসাথে বাজিয়ে দেওয়া হলো, মানুষের মাথা একসাথে খারাপ হয়ে গেল। এতদিন তো মানুষ এমনিতেই ইনভেস্ট করছিল, টাকা ওয়ালেটে পাওয়া যাচ্ছিল, তাতেও ইনভেস্ট করছিল, 6 মাস হোল্ড করতে হচ্ছিল, তাতেও ইনভেস্ট করছিল। এখন বলছে যে টাকা ইনভেস্ট করলে যে প্রফিট হবে সেটা সরাসরি ব্যাংকে আপনি মুভ করতে পারবেন। মানে এবার মানুষ টোটালি পাগল, বিন্দাস হয়ে এবার ইনভেস্ট করা শুরু করলো। ইনভেস্টের পরিমাণও বাড়িয়ে দেওয়া হলো, 5,000 থেকে 10,000, 15,000, যে যত খুশি ইনভেস্ট করতে পারে, সেই পরিমাণেই তত টাকাই তার প্রফিট। তো সব কিছু ঠিকঠাক চললে কীভাবে চলছিল তো আর মানুষ জানে না, মানুষের তো টাকা দিয়ে কথা। আমি টাকা ইনভেস্ট করেছি, টাকা পাবো, পরিশ্রম ছাড়াই টাকা ডাবল হয়ে যাচ্ছে, ট্রিপল হয়ে যাচ্ছে, তো ইনভেস্ট করি না। আমরা সবাই মিলে ইনভেস্ট করলাম। যদিও আমি এই সম্বন্ধে খুব কম জানি, টকচার সম্বন্ধে আমি একবার জাস্ট দেখেছিলাম, কিন্তু আমার ওদের স্কিম ইন্টারেস্টেড লাগেনি। কিন্তু জাস্ট এই মুহূর্তে এই গল্পটা দেখার পর, কিছু মানুষের কাছ থেকে ফিডব্যাক পাওয়ার পর আমার ইন্টারেস্ট লাগে যে এ নিয়ে ভিডিও বানানো দরকার। এবং এখন কিছু করতে না পারলেও ভবিষ্যতের জন্য আমরা তো মানুষ, আমাদের লোভ আসাটা স্বাভাবিক একটা বিষয়, কিন্তু এটাকে কন্ট্রোল করতে গেলে আমাদের সামনে কিছু তথ্য, আমাদের সামনে কিছু আলোচনা থাকা দরকার। সেই জন্য ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। তো যেখানে ছিলাম, মানুষ এবার খুলে ইনভেস্ট করা শুরু করলো। না তাদের এনবিএফসি লাইসেন্স ছিল, না কোনো প্রকার লোন দেওয়ার পারমিশন ছিল, না ওদের যে ওয়ালেট আছে সেই ওয়ালেট আরবিআই রেজিস্টার্ড ছিল, কিছু ছিল না। কিছু না থাকা সত্ত্বেও ওনারা এবার খুলে এই ব্যবসাগুলো করছিল এবং মানুষ তাতে ইনভেস্ট করে। সব কিছু ঠিকঠাক থাকলেও ঠিক ফেব্রুয়ারির প্রথম দিকে যে কোম্পানির ডাইরেক্টর একজন শিবানী মহেশ্বরী, উনি কোম্পানি থেকে রিজাইন করেন এবং তার পরপরই কোম্পানি তার স্টাফদেরকে স্যালারি দেওয়া বন্ধ করে দেয় এবং মানুষকে তার টাকা রিটার্ন করা বন্ধ করে দেয়। এবং আমরা ওদের সাইট যখন, ফেসবুক সাইট যখন মানে দেখতে যাই, ওখানে ওরা একটা ফটো সাটিয়ে দেয় যেখানে লেখা আছে ওয়ালেট অপারেশন হ্যাজ হল্ট ইন কমপ্লায়েন্স উইথ আরবিআই নোটিস DPSS কো OVRST নাম্বার S5066422024। সেখানে বলা হয়েছে টকচার্জকে আরবিআই থেকে যে তোমরা তোমাদের ওয়ালেট রিলেটেড সমস্ত ধরনের কাজ বন্ধ রাখো। তারপর দেখা গেল যে এইটাও ভুল এবং সেটাও মানুষকে গুমরাহ করার জন্য ওনারা সাটিয়েছেন। তার কারণ হচ্ছে তাদের ওয়ালেট আরবিআই রেজিস্টারই নয়, সুতরাং আরবিআই এর উপর কোনো চিঠি দিতেই পারে না। আরবিআই তাদের এই সমস্ত গল্প সম্বন্ধে জানে না। এবং যদি জেনেও থাকে, আরবিআই বুঝে গেছে যে মানুষ লোভের বশবর্তী হয়ে টাকা এখানে ইনভেস্ট করেছে। মানুষ ততটাও বোকা নয়, জাস্ট লোভী মানসিকতার কারণে মানুষের টাকা এখানে ডুবেছে। যদি সেটা আরবিআই কাজ পর্যন্ত পৌঁছা দরকার বা ভারতের কোনো কেন্দ্রীয় এজেন্সির এই সম্বন্ধে যাচ করা দরকার, তখনই এটা সম্বন্ধে জানা যাবে। সো ওনারা বিভিন্ন পোর্টালে, বিভিন্ন অ্যাপের মধ্যে ওনারা এটাই সাটিয়ে দেয় যে এখন আমাদের ওয়ালেট ট্রানজ্যাকশন বন্ধ আছে, সেই জন্য আপনারা কোনো প্রকার রিচার্জ এবং কোনো প্রকার ক্যাশব্যাক এখান থেকে আপনারা আর্ন করতে পারবেন না। যখন এটা খুলে যাবে তখন আমরা আবার কাজ শুরু করব। খুলে যাওয়ার গল্প ফেব্রুয়ারি থেকে গড়িয়ে মার্চ থেকে গড়িয়ে এটা এখন এপ্রিল মাস, আজ 2 মাস হতে চললো না ওদের কোনো স্টাফ স্যালারি পেয়েছে এবং না মানুষের যে লক্ষ লক্ষ টাকা ওয়ালেটে পড়ে আছে সেই টাকা মানুষ ব্যবহার করতে পারছে, কোনোটাই কিন্তু আর হচ্ছে না। সো এখন পর্যন্ত ওনাদের অ্যাপের নিচে মানে 2 মিলিয়নের উপর ওনাদের কাস্টমার বেস আছে। 1 মিলিয়ন এখানে দেখাচ্ছে, লোকের মুখে যেটা কথা যে প্রত্যেকটা আপডেটেই এই নাম্বার কমে যায়। যাই হোক, মোটামুটি 2 মিলিয়নের উপর ওদের সাবস্ক্রাইবার আছে বা অ্যাপ ইউজার আছে এবং 15,000 কমেন্টও এখানে আছে। কেউ বলছে আমার 2.5 লক্ষ টাকা, কেউ বলছে আমার 1 লক্ষ টাকা। তো মোটামুটি মনে হয় যে কোনো এজেন্সি যদি যাচ করে তাহলে বোঝা যাবে এক্স্যাক্টলি যে আসলে এটা 1000 কোটি না কয়েক হাজার কোটি। মানুষকে স্বপ্ন দেখিয়েছে কোটি টাকার আর পালিয়ে গেছে ওরা টাকা নিয়ে কয়েক হাজার কোটি টাকার। কোম্পানির সিইওর মোবাইল সুইচ অফ, কোম্পানির সমস্ত অফিসিয়াল নাম্বার সুইচ অফ, কোনো নাম্বারে কোনো ফোন ঢুকছে না, সেটাই স্বাভাবিক। এবং মানুষ হন্যে হয়ে তাদেরকে খুঁজছেন যে কোথায় ওদেরকে পাওয়া যাবে। আসলে খুঁজলে কোনো লাভ হবে না, কারণ টাকা তো গায়েব হয়ে গেছে। কিছু টাকা লাস্টের টাকাটা রোজগার করার জন্য ফার্স্টের দিকের থেকে যে টাকাগুলো আছে সেই টাকাগুলো ইনভেস্ট করা হয়েছে আপনাদের মধ্যেই, যারা টাকাগুলো পেয়েছেন কিছু পরিমাণে। আর বাকি লাস্টে যারা ছিল তারাই সবচেয়ে অভাগা ছিল, যেটা নেটওয়ার্ক মার্কেটিংয়ের ক্ষেত্রে হয়। যে কোনো নেটওয়ার্ক মার্কেটিং যেখানে স্টপ হয়েছে দেখতে পাবেন লাস্টের লাইনে সব অভাগা দাঁড়িয়ে আছে হা করে, পাতে কোনো খাবার নেই, যাই দিয়েছিল কাক নিয়ে উড়ে গেছে। তো এখানেও সেম কন্ডিশন যে কয়েকশো মানে কোটি টাকা স্বপ্ন এখানে দেখানো হয়েছে এবং 1000 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে একটা সাধারণ সিম্পল রিচার্জ কোম্পানি যার নাম হচ্ছে টকচার্জ। এবং সে মানে বুকে হাত ঠুকে বলছে যে আরবিআই থেকে না করা হয়েছে,
ওনারা যাতে এই মুহূর্তে পেমেন্ট না করেন। সুতরাং এইরকম লোভনীয় প্রস্তাব থেকে যদি আপনারা নিজেকে মানে বিরত না রাখতে পারেন, তাহলে ভবিষ্যতে আশা করি এরকম টক চার্জের মতো সাধারণ রিচার্জ কোম্পানিগুলো একদিন আপনাকে নিজেকে ব্যাংক বলে ঠকিয়ে নিতে পারবে। আপনারা কেন জানি না কোনো এনবিএফসি লাইসেন্স ছাড়া, এনবিএফসি লাইসেন্সবিহীন কোনো একটা কোম্পানিকে এইভাবে টাকা দিয়ে দিতে পারেন, মানে সেটা ভাবনার বাইরে। পশ্চিমবঙ্গ থেকে প্রচুর পরিমাণে বাঙালি লোক আছেন যারা আমাকে কমেন্ট করেছেন, বেশ কিছু, আমি কমেন্টগুলো এখনও পাবলিশ করিনি। আমার এই ভিডিওতেও আপনারা কমেন্ট করতে পারেন, কমেন্ট করলে একটু জানা যাবে যে কত টাকা এখন পর্যন্ত এই কোম্পানি থেকে লুট হয়েছে। অবশ্যই এটা প্রথম দিকে আমি বলেছি যে মানুষ লোভের বশবর্তী হয়েছে। একটা সময় মানুষ এরকম কন্ডিশনে চলে আসে যে পয়সার জন্য সত্যি মানুষ লোভের বশবর্তী হওয়া ছাড়া কোনো রাস্তা থাকে না। মানুষ তখন নিজের সেন্স হারিয়ে ফেলে এবং সেই ইনোসেন্ট হিসেবেই এখানে টাকা ইনভেস্ট করে ফেলে, এবং যখন টাকাটা হারায় তখন ঠিক সে বুঝতে পারে যে কী হয়েছে। তো এখানে এক্স্যাক্টলি এখনও কোনো কিছু সুরাহা হয়নি, কোনো পুলিশ কেস ঠিকঠাক মতো হয়নি, কোনো কেন্দ্রীয় এজেন্সি এই কোম্পানি নিয়ে কোনো এখনও নাড়াচাড়া শুরু করেনি। সো দেখা যাক ভবিষ্যতে কী হতে পারে। কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর এটাই আমার চেষ্টা যে এখনও সময় আছে, লোভের বশবর্তী হবেন না, এখনও সময় আছে। 15 টাকার যে টার্গেট, 15 টাকা কমিশনের যে লোভ, সেই লোভ থেকে বেরিয়ে আসুন। কারণ কোম্পানিও আপনার পাশে থাকবে না, কোম্পানির যে স্টাফ আছে সেও কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে এবং সময়ের সাথে সাথে কোম্পানি বদলে নেবে। যেভাবে টক চার্জে যারা কাজ করতো তার 80% লোক অন্য কোম্পানিতে জবে ঢুকে গেছেন, বাকিরা এখনও জব পাননি, তবে পেয়ে যাবেন। তাদের জব পাওয়ার কোনো ইচ্ছে নেই, তারা হয়তো ওইখানে ওই টাকা মারামারি গল্পে খুব বেশি ইনভলভ ছিলেন। ঠিক সেইভাবেও এইপিএসে যারা বেশি টাকার কমিশনের মত্ত, যেই টাকা কমিশন কোনো কোম্পানি পায় না সেই কমিশন আপনাকে প্রোভাইড করছে আর আপনি তা গ্রহণ করছেন, তো ভবিষ্যতে বুঝতেই পারছেন আপনার অবস্থা কিন্তু টক চার্জের মধ্যে ইনভেস্ট করে লোকের মতো হতে পারে। এখানেও কিন্তু আপনি কমিশনের লোভে ইনভেস্টমেন্ট করেছেন 6-7 হাজার টাকা। সুতরাং ভেবেচিন্তে করুন, যেটা কথায় আছে আমাদের যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সুতরাং যারা ইনভেস্টমেন্ট করছেন 15 টাকার কমিশনে, ভাবিয়া করেন। করার পর যদি আপনি এসে ভিডিওতে আমাকে বলেন যে আমি ইনভেস্ট করে ফেলেছি দাদা কী করব, আমি আপনার হয় 2-4 লাইন কথা বলতে পারবো, তার চেয়ে বেশি কিন্তু আর কিছু করতে পারবো না। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, তার জন্য ত্রুটি মার্জনা করবেন। আর যাদেরই এরকম অবস্থা আছে, টক চার্জ ইনভেস্টমেন্ট আছে, তারা অবশ্যই নিচে কমেন্ট করে অন্যদেরকে জানতে সাহায্য করুন এক্স্যাক্টলি আপনি কত টাকা হারিয়েছেন তাদের ফাঁদে পড়ে। সবার লাস্টে এটাই রিকোয়েস্ট রাখবো, যারা এই চ্যানেলে নতুন আছেন এবং বাংলা ভিডিও দেখতে সবসময় আগ্রহী, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দেবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আমার সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।